শিক্ষার্থীরা, তোমরা সবাই অবশ্যই ভালো আছো। আজকে আমাদের বুয়েট অ্যাডমিশন পরীক্ষার ধারাবাহিক আলোচনার আমাদের 1997, 1998 অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো আশা করি সবাই আমার সাথেই থাকবা। তো আমাদের আজকের প্রথম যে কোয়েশ্চেনটা আছে, দেখো প্রথম কোয়েশ্চেনটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 760 মিলিমিটার মার্কারি চাপে 20 লিটার প্রোপেনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য আদর্শ তাপমাত্রা ও চাপে কত আয়তন অক্সিজেন দরকার? ঠিক আছে, তো এটা হলো দহন বিক্রিয়া। এটা তোমরা পাবা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে পাবা। ঠিক আছে, প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে তোমরা এটার এই কোশ্চেনটা পেয়ে যাবা। তো আচ্ছা, তাহলে আমরা আগে বিক্রিয়াটা একটু দেখে নিই। প্রোপেনকে আমাদের সম্পূর্ণরূপে দহন করতে হবে, প্রোপেনকে সম্পূর্ণরূপে দহন করতে হবে। আচ্ছা, তাহলে প্রোপেনের দহন বিক্রিয়াটা আমরা একটু লিখে নিই। প্রোপেনের দহন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে প্রোপেনের দহন বিক্রিয়াটা কিভাবে হবে? দেখো, প্রোপেনের সংকেত কি? C3H8, এটা হলো প্রোপেন। ঠিক আছে, এটাকে যদি তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করো তাহলে দেখো, প্রোপেন তো একটা হাইড্রোকার্বন। প্রোপেন হলো কি? একটা হাইড্রোকার্বন। যে কোনো হাইড্রোকার্বনকেই, এটা প্রোপেন হোক, বিউটেন হোক, অ্যালকেন হোক, অ্যালকিন হোক, অ্যালকাইন হোক, যে কোনো হাইড্রোকার্বন হোক না কেন, তাদেরকে যদি তুমি দহন করো নিশ্চিতভাবেই তুমি কি পাবা জানো? কার্বন ডাই অক্সাইড পাবা আর পাবা পানি। জাস্ট তোমার এখানে সমতাতে চেঞ্জ হয়ে যাবে, বাট তোমরা প্রোডাক্ট হিসেবে সবসময় হাইড্রোকার্বনকে তোমরা যদি দহন করো তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি পাবা। তাহলে এখন দেখো, আমরা একটু সমতা করে নিই। এখানে কার্বন আছে 3টা, এখানে 3, আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? তোমার দেখো 8টা। তাহলে এখানে 4 দ্বারা গুণ করে দাও। তাহলে 4 দ্বারা গুণ করলে অক্সিজেন হয়ে যায় কয়টা? অক্সিজেন হয়ে যায়, এখানে হলো 4 আর এখানে হলো 6, 10টা। তার মানে এখানে হবে কত? 5। এই যে বিক্রিয়াটা হয়ে গেল, এই বিক্রিয়াটা হলো এসটিপিতে। যে কোনো বিক্রিয়া আমাদের কিসে থাকে? এসটিপি কন্ডিশনে থাকে। ঠিক আছে, তো এখন এখানে একটু খেয়াল করে দেখো, এই যে প্রোপেনের যে আয়তনটা দেওয়া আছে, এই যে 20 লিটার আয়তন প্রোপেনের, এই 20 লিটার আয়তনটা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 760 মিলিমিটার মার্কারি চাপে আছে। ঠিক আছে, তাহলে এখন আমার এই যে প্রোপেনের যে আয়তনটা আছে, এই আয়তনটা আমি এখন এখানে ব্যবহার করতে পারবো না। কারণটা হলো আমাদের এই ক্যালকুলেশনটা হলো এসটিপিতে। তাই আমাদের প্রোপেনের যে আয়তনটা আছে, আমাদের প্রোপেনের এই 20 লিটার আয়তনটা এসটিপিতে কত হয়, আগে আমার সেই কাজটা করতে হবে, তারপরে আমরা এই বিক্রিয়ার পারপাসে আমরা হিসেবটা করে নিতে পারবো। আচ্ছা, সেজন্য আমি অন্য কালি ব্যবহার করতেছি। দেখো তোমরা, তাহলে আমরা এখন এখানে হিসেব করে নেই। আমাদের প্রোপেনের এসটিপিতে আয়তন নির্ণয় করব, আমরা আয়তন নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রোপেনের যে আমাদের P1 এর মান দেয়া আছে, P1 হলো আমাদের 760 মিলিমিটার মার্কারি। আমাদের তাপমাত্রা হলো 27 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা 300 কেলভিন ধরতে পারি। আর এই অবস্থায় আমাদের আয়তন আছে কত? 20 লিটার। কি বুঝতে পারতেছো ব্যাপারটা? এটা যদি আমরা এসটিপিতে কনভার্ট করে নিই, এসটিপিতে চাপের মান আমাদের 1 ATM। তাহলে 1 ATM মানে ওই সেম জিনিস, 760 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, এখানে আমাদের তাপমাত্রা T2 এর মান হলো 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। এখান থেকে আমরা কার মান বের করে নেব? V2 এর মানটা বের করে নেব। তাহলে আমাদের সূত্র কি? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো আমরা এখান থেকে V2 এর মানটা বের করে নেব। তাহলে V2 ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? P1 V1 T2 ডিভাইডেড বাই T1 ইন্টু হলো P2। ওকে, তাহলে এখানে আমাদের P1 এর মান কত? 760 ইন্টু V1 এর মান 20 ইন্টু T2 এর মান 273 ডিভাইডেড বাই T1 এর মান 300 ইন্টু 760। তাহলে এটা আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে হিসাবটা পেয়ে যাব 20 ইন্টু 273 ভাগ 300, 18.2 লিটার। তাহলে এই যে প্রোপেনের আয়তন কিন্তু আমার এখন আর 20 ধরা যাবে না। এই 20-এর জায়গায় 20 আয়তনটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু আমার যেহেতু এখানে এসটিপি, সুতরাং আমরা এখন প্রোপেনের আয়তন ধরবো কত? 18.2 লিটার। এবার আমরা অঙ্কটাতে আসি। এখানে দেখো,
এখানে প্রোপেন হলো 1 মোল, দেখো এখানে 1 মোল প্রোপেন বিক্রিয়া করে 5 মোল অক্সিজেনের সাথে, তাহলে 1 মোল প্রোপেন মানে কত? 22.4 লিটার। তার মানে 22.4 লিটার প্রোপেনকে দহন করতে অক্সিজেন লাগে 5 ইন্টু 22.4 লিটার, মানে এতটুকু কি লাগে? অক্সিজেন লাগে। তাহলে 22.4 ইন্টু 5, 112 লিটার অক্সিজেন লাগে। তাহলে আমরা এখন কি বলতে পারি? 22.4 লিটার প্রোপেনকে দহন করতে 112 লিটার অক্সিজেন লাগে। তাহলে এখন সেই হিসেবটা আমরা লিখে নিই। 22.4 লিটার প্রোপেনকে দহন করতে অক্সিজেন লাগে 112 লিটার। সুতরাং এখানে আমাদের কত আছে? 18.2 লিটার প্রোপেনকে দহন করতে অক্সিজেন লাগবে 112 ইন্টু 18.2 ডিভাইডেড বাই 22.4। তাহলে কত হয় দেখো? 112 ইন্টু 18.2 ভাগ 22.4, ঠিক আছে? 91 লিটার অক্সিজেন দরকার। কি বুঝতে পারছো ব্যাপারটা? ওকে ওকে, এতটুকু অক্সিজেন আমাদের দরকার। আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনটাতে আসি। নিচের কোন সারটিতে কম পরিমাণে নাইট্রোজেন রয়েছে? ঠিক আছে, এখন এখানে নাইট্রোজেন হিসেবে এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আমাদের পূর্ববর্তী পরীক্ষাতেও আসছে। ঠিক আছে, নিচের কোন সারটিতে নাইট্রোজেন কম রয়েছে, কম পরিমাণে নাইট্রোজেন রয়েছে, তাহলে এদের আলাদা আলাদাভাবে হিসাব করে নিতে হবে। এটার নাম কি? ইউরিয়া। এটা হলো কি? অ্যামোনিয়াম নাইট্রেট। এটা হলো যে কি? অ্যামোনিয়াম সালফেট। তাহলে এদের আমাদের কি বের করতে হবে? অবশ্যই আণবিক ভরটা বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের এই যে ইউরিয়াতে আণবিক ভর কত? নাইট্রোজেন হয়েছে 14 দুগুণে 28 প্লাস হাইড্রোজেন হয়েছে 4টা, 4, কার্বন 12, অক্সিজেন 16। তাহলে কত দাঁড়ায় এখানে? 28 প্লাস 4 প্লাস 12 প্লাস 16, 60। ঠিক আছে, তাহলে সুতরাং নাইট্রোজেনের পরিমাণ কি দাঁড়াবে বলো? নাইট্রোজেন আছে কতটুকু? 28 গ্রাম আছে, হ্যাঁ, 60 গ্রামের মধ্যে ইন্টু হলো 100%। তাহলে কত হয় এখানে? 28 ভাগ 60, 46.67%। বুঝতে পারছো? তার মানে ইউরিয়াতে নাইট্রোজেনের পার্সেন্টেজটা হলো এটা। ওকে, তো ঠিক একইভাবে আমরা অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যে একটু বের করে নিই। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যেও দেখো নাইট্রোজেন আছে 2টা, তাহলে 2টা নাইট্রোজেন মানে 28, হাইড্রোজেন 4, 3, 16, 48। তাহলে কত হয় এখানে? 28, 4, 48, 80। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি অ্যামোনিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের পরিমাণ কি হবে বলো? নাইট্রোজেন আছে কত? 28 গ্রাম। কত গ্রামের মধ্যে? 80 গ্রামের মধ্যে। ইন্টু দিয়ে দেবো আমরা কি? 100%। তাহলে কি হবে? ভাগ 80, 35%। এখানে 35% কি আছে? নাইট্রোজেন আছে। তার মানে ইউরিয়ার থেকে অ্যামোনিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের পরিমাণটা বেশি আছে। ওকে, এরপরে হলো অ্যামোনিয়াম সালফেট। তাহলে অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভরটা আমরা একটু বের করে নিই। অ্যামোনিয়াম সালফেটেও নাইট্রোজেন দেখো 2টা আছে, 2টা নাইট্রোজেন মানে 28, 8টা হলো হাইড্রোজেন 8, সালফার 32 প্লাস 4, 16, 64। তাহলে অ্যামোনিয়াম সালফেটের আণবিক ভর কত হয়? 28 প্লাস 8 প্লাস 32 প্লাস 64, 132। তাহলে এখন সুতরাং এখানে নাইট্রোজেনের পরিমাণটা কত হবে দেখো? নাইট্রোজেনের পরিমাণ তাহলে হবে কত? 28 বাই 132 ইন্টু 100%। তাহলে কত হয়? এখানে হয় 21.21%। তাহলে এখন তোমরা একটু হিসাব করে দেখো, এখানে আছে আমাদের 46%, এখানে আছে 35%, আর এখানে আছে 21.21%। তাহলে সব থেকে কম আছে কোথায়? অ্যামোনিয়াম সালফেটের মধ্যে নাইট্রোজেনের শতকরা পরিমাণ সব থেকে কম।
বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? রিপিট হয়েছে এই কোশ্চেনটা। ওকে, এবার আমরা আমাদের 3 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 3 নম্বর কোশ্চেনটা কি লেখা আছে দেখো। এত গ্রাম নাইট্রোজেন গ্যাস ও এত গ্রাম হাইড্রোজেন গ্যাস একসাথে মিশিয়ে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হলো, বিক্রিয়াটির সমীকরণ লিখতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন এখানে দেখো 1.4 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল নাইট্রোজেন? 1.4 কে আমরা যদি 28 দিয়ে ভাগ করে দেই তাহলে কত হয়? 1.4 ভাগ 28, 0.05 মোল হলো কি নাইট্রোজেন। আবার যদি আমরা লিখি 0.3 গ্রাম হাইড্রোজেন ইজ ইকুয়াল টু কি হবে? 0.3 কে আমরা ভাগ করে দেবো হাইড্রোজেনের 2 দ্বারা, ঠিক আছে? তাহলে 0.3 ভাগ 2, তাহলে কত হলো? 0.15 মোল হাইড্রোজেন। আর অ্যামোনিয়া আছে কতটুকু? 1.7 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 1.7/17, তাহলে কি হবে? 1.7/17, 0.1 মোল অ্যামোনিয়া, ঠিক আছে? তাহলে এবার আমরা এটাকে যদি আমরা এই যে মানগুলোকে এটাকে যদি আমরা বিক্রিয়াতে কনভার্ট করি, মানে সমীকরণে কনভার্ট করি, তাহলে আমরা এখন কি লিখতে পারি? লিখতে পারি 0.05 নাইট্রোজেন প্লাস 0.15 হাইড্রোজেন বিক্রিয়া তৈরি করবে 0.1 অ্যামোনিয়া। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো। এখন তোমরা যদি ইচ্ছা করো যে না এটাকে এইভাবে রাখবা না, এটাকে যদি 0.5 দিয়ে যদি সবাইকে ভাগ দিয়ে দাও, তাহলে সবাইকে যদি 0.5 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে দেখো, এখানে হবে নাইট্রোজেন প্লাস 0.15 ডিভাইডেড বাই 0.05 হাইড্রোজেন, ঠিক আছে? এখানে হবে কি 0.1 ডিভাইডেড বাই 0.05 অ্যামোনিয়া। তাহলে দেখো এখন এখানে কি দাঁড়ায়? নাইট্রোজেন এটাকে ভাগ করলে 3 আসবে, আর এখানে আমরা কি পাবো? 2 অ্যামোনিয়া পাবো। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তুমি এটা এখানে স্টপ করতে পারো বা এই পর্যন্ত এনেও তুমি দেখাতে পারো, অ্যাজ ইউ উইশ। তুমি যেটা করতে চাও করতে পারবা, কোনো সমস্যা নেই কি, ঠিক আছে? ওকে ওকে, এবার আমরা আমাদের পরবর্তী 4 নম্বর কোশ্চেনটাতে যাই। দেখো এই 4 নম্বর কোশ্চেনটা কিন্তু 1997 পরীক্ষাতেও কিন্তু আসছে এই টাইপের একটা কোশ্চেন। কিন্তু এখানে একটা ব্যাপার আমি আগে থেকেই বলে নিই। দেখো এবার কিন্তু সালফিউরিক অ্যাসিড, আগের বোর্ডে আসছিল এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, ঠিক আছে? তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের নর্মালিটি আর মোলারিটি আমরা একই ধরে নিয়েছিলাম, ঠিক আছে? কারণ আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর আর আণবিক ভর কি ছিল? সমান ছিল। কিন্তু এখন সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর আর আণবিক ভর কিন্তু সমান না। সুতরাং এক্ষেত্রে এই নর্মালিটিকে কিন্তু আমি ইচ্ছা করলেই মোলারিটি ধরতে পারবো না, ঠিক আছে? এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেই জিনিসটাই আমাদের এখানে লাগবে। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে তোমার কাছে একটা পাত্র আছে, যে তোমার যে সালফিউরিক অ্যাসিডটা ছিল, ঠিক আছে, যে পাত্রের মধ্যে সেই সালফিউরিক অ্যাসিডের পার্সেন্টেজটা হলো যে এরকম, মানে ব্যাপারটা হলো এই, আমি যে আগে যেটা জিনিসটা আমি এঁকে দিছিলাম এবারও আমি একটু এঁকে দেই। এটা হলো আমাদের কত পার্সেন্ট? 13% W/W, দেন হলো যে কি 1.09 গ্রাম পার সেন্টিমিটার কিউব আর পার ml, একই জিনিস। মানে তোমার কাছে এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের একটা বোতল আছে যার মধ্যে এতটুকু গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে, এটা হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড থেকে তুমি কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিয়ে একটা দ্রবণ বানাবা সালফিউরিক অ্যাসিডের, সেই দ্রবণটার পরিমাণ হবে 100 ml, কিন্তু তার ঘনমাত্রা হবে 1.5 নর্মাল, ঠিক আছে? এই দ্রবণটা বানাতে তোমার এখান থেকে কতটুকু ব্যবহার করতে হবে, মানে কি পরিমাণ আয়তন তুমি এখান থেকে ব্যবহার করবা সেটা তোমার হিসেব করতে হবে, একেবারে ঠিক আগের অঙ্কটার মতোই, ঠিক আছে? তাইলে এই অঙ্কটা আমরা করব কিভাবে দেখো। আমরা প্রথমে লিখি আমাদের প্রয়োজনীয় সালফিউরিক অ্যাসিড, প্রয়োজনীয় সালফিউরিক অ্যাসিডের ভর
তাহলে আমরা আমাদের যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড দরকার, আমার দরকার কি দেখো, আমাদের দরকার হলো 100 ml 1.5 নর্মাল সালফিউরিক অ্যাসিড দরকার। তাহলে আমাদের সূত্র কি, সি ইকুয়াল টু 1000 W/mv। তো এখান থেকে আমরা W ইকুয়াল টু কি লিখতে পারি, CMV ডিভাইডেড বাই 1000। তো এখন দেখো সি মানে কি, ঘনমাত্রা। ঘনমাত্রা আছে কত, 1.5। এখন 1.5 এককটা কিসে আছে, এখানে নর্মালিটিতে আছে। দেখো এখানে এককটা কিন্তু নর্মালিটিতে আছে, ফোকাস এখানেই। তো এই যে এম, এই এম এর জায়গায় এখন কি বসবে, এম মানে তো আণবিক ভর, আমরা এতদিন তাই বুঝতে পারলাম। কিন্তু যখনই নর্মালিটি থাকবে তখন আণবিক ভরের জায়গায় আমাদের কি ব্যবহার করতে হবে, তুল্য ভর ব্যবহার করতে হবে। বুঝতে পারছো ব্যাপার? তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হয়েছে 98, আর এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা। তাহলে 98কে তুমি 2 দ্বারা ভাগ করে দাও, 2 দ্বারা ভাগ করে দিলে হয় কত, 49। তার মানে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হলো 49। তাহলে এই যে আণবিক ভর আছে, এই আণবিক ভরের জায়গাতে সূত্র সেম, বাট এখানে এখন আর 98 বসানো যাবে না। তুমি যদি 98 বসাও তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 49 বসাবা, আর আয়তন হয়েছে তোমার কত, 100 ml ডিভাইডেড বাই হলো 1000। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, 1.5 ইন্টু 49 ইন্টু 0.1, তাহলে হলো কত, 7.35 গ্রাম সালফিউরিক অ্যাসিড দরকার। দেখো আমি এই কথাটা কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বলতে হয়নি, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আণবিক ভর আর পারমাণবিক তুল্য ভর সেম। তাহলে যে সমস্ত যৌগের আণবিক ভর আর তুল্য ভর সেম, তাদের ক্ষেত্রে মোলারিটি আর নর্মালিটিও সেম হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটুক চিন্তা করলেই হবে। আচ্ছা, তাইলে এখন আমরা এত গ্রাম সালফিউরিক অ্যাসিড আমরা নেব। তাহলে এখন 13% বলতে কি বোঝানো হয়, দেখো 13% সালফিউরিক অ্যাসিড মানে কি, 13% সালফিউরিক অ্যাসিড মানে হলো 13 গ্রাম। আচ্ছা, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে করি। এখানে আমরা এখন লিখি 13% সালফিউরিক অ্যাসিড। এটার অর্থ কি, এটার অর্থ হলো 13 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে 100 গ্রাম দ্রবণে, ঠিক আছে? তাহলে সুতরাং আমার সালফিউরিক অ্যাসিড দরকার কত, 7.35 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে 100 ইন্টু 7.35 ডিভাইডেড বাই 13 এত গ্রাম দ্রবণে। তাইলে এখন এখানে কত হয়, তাহলে এটার সাথে আমরা গুণ করে দেব 100 আর ভাগ করে দেব 13, তাইলে 56.54 এত গ্রাম সালফিউরিক অ্যাসিড আমার লাগবে। এখন এত গ্রাম সালফিউরিক অ্যাসিড দরকার, কিন্তু এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন কত, আমার তো গ্রাম চাই নেই, কারণ আমার চাইছে কি, কত আয়তন সালফিউরিক অ্যাসিড লাগবে। তাহলে আমরা মাত্র কি পাইছি, গ্রাম পাইছি। তাহলে গ্রামকে, ভরকে যদি আমরা আয়তনে কনভার্ট করি, তাহলে যে ঘনত্ব আছে না, এই ঘনত্ব দিয়ে আমরা ভাগ করে দেব, ঘনত্ব দিয়ে ভাগ করে দিলে ভরটা আয়তনে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখন এটা আমরা কি করব, 56.54, হ্যাঁ, এটাকে আমরা ভাগ করে দেব 1.09 দ্বারা, তাহলে এটার আয়তনটা আমাদের চলে আসবে, ml এ চলে আসবে। তাহলে এটাকে আমরা ভাগ করে দেই 1.09 দ্বারা, তাহলে হয়ে গেল আমাদের 51.87 ml। তার মানে এই পরিমাণ তোমার সালফিউরিক অ্যাসিড যদি তুমি এখানে নাও, নিয়ে 100 ml দ্রবণ তৈরি করো, তাহলে দ্রবণের ঘনমাত্রা হবে 1.5 নর্মালিটি। আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো কি, ঠিক আছে? আগেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করা হয়েছে, এবার আসছে সালফিউরিক অ্যাসিড দিয়ে, একেবারে সেম অঙ্ক পরপর চলে আসছে, দেখছো? ওকে, এবার আমাদের আরও একটা কোয়েশ্চেন, এটা আমাদের জারণ বিজারণ থেকে আসছে, ঠিক আছে? জারণ বিজারণ থেকে আসছে আমাদের এই কোয়েশ্চেনটা। দেখো এখানে আমরা লেখাটাকে যদি এভাবে লিখি তাহলে কীরকম হয় দেখো, ধরো এই পাত্রে আছে আমাদের অক্সালিক অ্যাসিড H2C2O4, H2C2O4 এটা হলো 20 ml, যার ঘনমাত্রাটা আমার বের করতে হবে। আর এইটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমাদের বিক্রিয়া করেছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লাগছে 23.24 ml, আর এটার ঘনমাত্রা হলো 0.09113 মোলারিটি। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের একটা বিক্রিয়া আছে। আমি জানি যে তোমরা অবশ্যই জানো বিক্রিয়াটা, অবশ্যই পারো, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রদত্ত বিক্রিয়াটা একটু লিখে নিই।
প্রদত্ত বিক্রিয়া, তাহলে বিক্রিয়াটা হবে কার সাথে কার বলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস H2C2O4 প্লাস এই বিক্রিয়াগুলো হয় অম্লীয় মাধ্যমে, ঠিক আছে। তাহলে অম্লীয় মাধ্যমে বিক্রিয়া আমাদের কি কি তৈরি হয় জানো, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, ঠিক আছে। পটাশিয়ামের সাথে সালফেট চলে যাবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজের সাথে সালফেট চলে যাবে ম্যাঙ্গানিজ সালফেট, জারকের অক্সিজেন পানি হয়ে যায়, তাই লিখলাম H2O পানি। আর এখানে বিজারকের মধ্যে যে C2O4 আছে, এই C2O4টা কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়ে যায় CO2। এখন এটাকে যদি তুমি ব্যালেন্স করো, ব্যালেন্স করলে কি হবে দেখো তো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে 5টা ইলেকট্রন গ্রহণ করে, ওর 5 দিতে হবে এখানে, আর অক্সালিক অ্যাসিড 2টা ইলেকট্রন ত্যাগ করে, ওর 2 দিতে হবে এখানে। এখানে আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না, তো পটাশিয়াম 2টা, এখানে 2টা আছে, ম্যাঙ্গানিজ 2টা আছে, 4 দুগুণে 8টা অক্সিজেন, 8 অণু পানি, 8 অণু পানি মানে 16টা হাইড্রোজেন, অলরেডি আমার এখানে 10টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে 3 দিয়ে দিলে 16টা হয়ে যায়, আর কার্বন হয়ে যায় 10টা, এ হলো 10টা কার্বন, ঠিক আছে। এই ব্যালেন্স এগুলো আমরা জারণ বিজারণে শিখবো, এখন তো আর এগুলো শেখানোর সময় না, এটা জাস্ট জারণ বিজারণে, আর তোমরা যারা বুয়েট অ্যাডমিশন নিচ্ছ তারা অবশ্যই এগুলো পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা কাকে বের করব, H2C2O4 কে বের করব। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা এখানে বিক্রিয়াতে আমরা কি লিখতে পারি, এখন দেখো আমরা লিখতে পারি যে 5 মোল, আচ্ছা সরি টু সে, আমরা লিখতে পারি 2 মোল KMnO4 সমান সমান 5 মোল H2C2O4। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুয়াল টু 5/2 মোল H2C2O4। তাহলে এখন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা কত, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা আমরা একটু বের করে নিই, দুইটাকে গুণ করে 1000 দিয়ে ভাগ করে দেবো, 23.24 ইন্টু 0.09113, এটাকে ভাগ করে দেব আমরা 1000 দ্বারা, তাহলে হয়ে গেল কত, 0.00212। তাহলে এখানে আমরা লিখি 0.00212 এত মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইকুয়াল টু 5 ইন্টু 0.00212 ডিভাইডেড বাই 2 এত মোল অক্সালিক অ্যাসিড। তাহলে এখন এই মানকে আমরা গুণ করব 5 দ্বারা, ভাগ করব 2 দ্বারা, তাহলে ফলাফল চলে আসলো 0.00525 এত মোল আমাদের কি অক্সালিক অ্যাসিড। তাহলে আমাদের কি চাইছে, অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা চাইছে, তাহলে আমরা সুতরাং জানি কি C ইকুয়াল টু 1000 N/V, তাহলে 1000 ইন্টু 0.00525 ডিভাইডেড বাই V এর মান 20, এটা হলো কার ঘনমাত্রা, H2C2O4 এর ঘনমাত্রা। তাহলে কি হবে আমাদের ঘনমাত্রা বলো, এটা আমাদের গুণ হবে 1000 ভাগ হবে 20, তাহলে ঘনমাত্রা পেয়ে গেলাম আমরা 0.265 মোলারিটি। এটা হলো কার ঘনমাত্রা, অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা। ওকে, জারণ বিজারণ থেকে আসছে, এখানে এই অঙ্কটা জারণ বিজারণ থেকে আসছে, ঠিক আছে। তো আমাদের এই কটাই ছিল এখানকার ম্যাথ, ঠিক আছে। তো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা একটু চলে আসি, আমাদের কি করতে বলছে দেখো, এখানে বিক্রিয়াগুলো পূর্ণ করতে বলছে, এখানে 5টা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াগুলো আমাদের পূর্ণ করতে হবে কি, ঠিক আছে। তাহলে বিক্রিয়াগুলো আমরা কিভাবে পূর্ণ করি দেখো, সোডিয়াম আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়, সোডিয়াম ধাতুতে পরিণত হয়, ঠিক আছে। আবার জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি, এটা কিন্তু বিক্রিয়া হবে না, জিঙ্ক সালফেট ইনটু 7 অণু পানি, যেটাকে আমরা বলি হোয়াইট ভিট্রিয়ল, এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল, ঠিক আছে। এইভাবে সাদা ভিট্রিয়ল তৈরি হয়। তারপর হলো যে কি, ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে সিলিকন ডাই অক্সাইড যুক্ত হয়ে কি তৈরি হবে, ম্যাঙ্গানিজ সিলিকেট তৈরি হবে, MnSiO3 ম্যাঙ্গানিজ সিলিকেটে রূপান্তরিত হবে। লেড এর সাথে সালফারের বিক্রিয়ায় লেড সালফাইড তৈরি হবে। ওকে, তারপর হলো যে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন এর বিক্রিয়া কি তৈরি হবে, ওই যে তোমরা ব্লিচিং পাউডারের নাম শুনছো না, ব্লিচিং পাউডার CaOCl ইন্টু Cl প্লাস পানি, এটা তৈরি হয়ে যাবে। ওকে, কাজ কমপ্লিট, পারলে একদম সহজ, অনেক কম সময় লাগে, ঠিক আছে। এবার আমরা আমাদের নিচের যৌগগুলোর গাঠনিক সংকেত লিখতে বলছে। গাঠনিক সংকেত,
দেখো এখানে প্রথমে যে গাঠনিক সংকেতটা আছে C8H8, এখানে কি দেখা যাচ্ছে, কার্বন সংখ্যা যা আছে হাইড্রোজেনের সংখ্যাও তার সমান আছে, ঠিক আছে। তো এই টাইপের যদি গাঠনিক সংকেত হয় যে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যাও প্রায় তার কাছাকাছি বা তার থেকে একটু কম, ঠিক আছে, তাহলে মনে করবা এখানে একটা বেনজিন বলয় আছে। কারণ বেনজিন বলয় বা ফিনাইল গ্রুপ মানে কি, কার্বন হলো 5টা, কার্বন হলো 6টা, হাইড্রোজেন হলো 5টা, কার্বন 6টা হাইড্রোজেন 5টা নিয়ে আমরা একটা ফিনাইল গ্রুপ পাই। ফিনাইল গ্রুপ কি বুঝতে পারছো? ওকে, এগুলা এলিফেটিক হওয়ার কোনো সুযোগ নাই, এগুলো অবশ্যই অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রেই আমাদের এই রকম হয় যে তোমার কার্বন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যা সমান বা কাছাকাছি থাকে, হয় কিছুটা কম বা কিছুটা বেশি হতে পারে, ঠিক আছে, বাট ওই যে দ্বিগুণ হবে না, দ্বিগুণ হবে না, বা দ্বিগুণের থেকে 2টা কম বা দ্বিগুণের থেকে 2টা বেশি, হ্যাঁ, বা দ্বিগুণের থেকে 3টা কম 4টা কম, বা 3টা বেশি 4টা বেশি, এরকম হবে না। মানে তোমার কার্বন সংখ্যা আর হাইড্রোজেন সংখ্যা সমান বা তার কাছাকাছি থাকবে, ঠিক আছে, তুমি হিসাব করলেই বুঝতে পারবা। যেমন তোমার এখানে কার্বন আছে 8টা, তাহলে এই হিসাবে যদি এটা যদি অ্যালিফ্যাটিক হইতে হয় তাহলে এটা হাইড্রোজেন থাকতে হবে 16টা এর কম বেশি, ঠিক আছে, কিন্তু আছে মাত্র 8টা। তাহলে এটা তোমরা একটু চিন্তা করতে হবে যে এখানে এই গ্রুপটার মধ্যে এখানে অবশ্যই একটা কি গ্রুপ আছে, ফিনাইল গ্রুপ আছে। তাহলে এখান থেকে যদি তুমি একটা ফিনাইল গ্রুপ বাদ দিয়ে দাও, তাহলে একটা ফিনাইল গ্রুপ বাদ দেওয়া মানে কার্বন 6টা বাদ দেওয়া। আচ্ছা, এটাকে আমি এখানে লিখি, এটাকে আমি এখানে লিখি, ধরো আছে আমার কি C8H8O। তাহলে এখান থেকে আমি যদি একটা ফিনাইল গ্রুপের জন্য যদি আমি বাদ দিই C6H5, তাহলে আমার অবশিষ্ট কি থাকে, আমার অবশিষ্ট থাকবে কার্বন থাকবে 2টা, তারপরে হাইড্রোজেন থাকবে 3টা, ঠিক আছে, আর অক্সিজেন থাকবে 1টা। কার্বন 2টা, হাইড্রোজেন 3টা, অক্সিজেন 1টা। তাহলে এটা দিয়ে আমি কি বানাবো সেটা হলো পরের ব্যাপার। তাহলে দেখো এখানে আমি জানি আমাদের এখানে একটা কি আছে, ফিনাইল গ্রুপ আছে। ওকে, আচ্ছা, এখানে দেখো একটা কার্বন আর একটা অক্সিজেন মিলে কিন্তু একটা সিও মূলক হয়ে যায়, আর বাকি থাকে CH3। দেখো একটু কমন সেন্স যদি আমরা একটু খাটাই তাহলেই কিন্তু আমাদের ব্যাপারগুলো হয়ে যায়। কারণ এখানে যেহেতু অক্সিজেন আছে আবার কার্বন আছে, অক্সিজেন মাস্ট কার্বনের সাথেই যুক্ত হবে, অন্য কারোর সাথে যুক্ত হওয়ার সুযোগ নেই, ঠিক আছে। এখানে অক্সিজেনটা অবশ্যই কার্বনের সাথেই যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে কি কার্বন, মানে এটার নাম হলো যে কি আমাদের অ্যাসিটোন, এটাকে আমরা কি বলতে পারি, হ্যাঁ, এটাকে বলে বেনজোফেনন আমরা বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি বেনজোফেনন। ওকে, আচ্ছা, গেল এটা। এবার আমরা আসি পরবর্তীতে বি নাম্বার যেটা আছে, এটাতে আমাদের কি লেখা আছে দেখো, এখানে আমাদের আছে কার্বন আছে 13টা, হাইড্রোজেন 10টা, অক্সিজেন 1টা। তাহলে এখন দেখো এখানে কিন্তু আমাদের 2টা ফিনাইল মূলক আছে, একটু খেয়াল করে দেখো 2টা ফিনাইল। কিভাবে আমরা বুঝতে পারছি দেখো, C6H5, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি C12 হবে, আর H হবে কয়টা দেখো তো, C12 এর সাথে H যাবে 10টা। ওকে, C12 এর সাথে H 10টা যাবে, তাহলে শুধুমাত্র তোমার একটা কার্বন অবশিষ্ট থাকবে, কি তাই না? একটা কার্বনে তো অবশিষ্ট থাকবে আর একটা অক্সিজেন অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি এইভাবে C6H5CO C6H5। দেখো তো এটা লেখা যায় কিনা এটাকে, যেহেতু 13 আর এখানে আছে 10, কার্বন আছে 13টা, হাইড্রোজেন আছে 10টা, তার মানে এখানে অবশ্যই ফিনাইল মূলক আছে। কারণ কার্বনের সমসংখ্যকও হাইড্রোজেন নাই, হাইড্রোজেনের সংখ্যা তার থেকেও কম, সুতরাং এটা ফিনাইল ছাড়া কোনো উপায় নেই। আর এখানে যেহেতু কার্বন 13টা আছে, তার মানে এখানে 2টা ফিনাইল আমি তৈরি করতে পারি, কার্বন 6টা, হাইড্রোজেন 5টা, কার্বন 6টা, হাইড্রোজেন 5টা। ওকে, আর বাদ বাকি থাকে একটা কার্বন একটা অক্সিজেন, যেটাকে আমি মাঝখানে কীটমূলক হিসেবে দিয়ে দিলাম। বুঝতে পারছো ব্যাপারটা? তাইলে এখন এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই সি ডাবল বন্ড ও এই, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, ডাইফিনাইল কিটোন, এটাকে আমরা লিখতে পারি কি ডাইফিনাইল কিটোন। অসুবিধা থাকলে বলতে পারো, ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি কোনো প্রবলেম হয়, আমি উত্তর দিয়ে দেবো সাথে সাথে। ওকে, এবার আমাদের কি লেখা আছে দেখো 8 নম্বর কোশ্চেনে, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় কি প্রভাবক ব্যবহার করা হয়, এর সাহায্যে টলুইন প্রস্তুত করো।
ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এই বিক্রিয়াতে আমরা কিভাবে টলুইন প্রস্তুত করব দেখো, বেনজিন, এটা হলো কি বেনজিন, এর সাথে যদি আমরা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় ধরো মিথাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই, আমরা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, প্রভাবক আমাদের অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। কি ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই যে মিথাইল মূলকটা আছে, এই যে এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে মিথাইল মূলকটা এসে বসবে। তাহলে এখানে যদি মিথাইল মূলকটা এসে বসে, তাহলে এটা এখন টলুইন হয়ে গেল, এটা হয়ে গেল কি টলুইন। আর এখানে যে হাইড্রোজেনটাকে রিপ্লেস করলো, সেই হাইড্রোজেন এখানে এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি হয়ে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে আমরা এখানে কি পেয়ে গেলাম, বেনজিন থেকে আমরা টলুইন পেয়ে গেলাম। ওকে, গেল এটা। 9 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, ক্যালসিয়াম অক্সাইড থেকে কিভাবে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন প্রস্তুত করব। তাহলে ক্যালসিয়াম অক্সাইড থেকে অ্যাসিটিলিন প্রস্তুত করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া করাতে হবে। কার্বনের বিক্রিয়া কি তৈরি হয়, ক্যালসিয়াম কার্বাইড প্লাস কার্বন মনোঅক্সাইড। ওকে, তাহলে এটা সমতা করলে এখানে জাস্ট 3 দিয়ে দিলেই চলবে। এই যে আমরা ক্যালসিয়াম কার্বাইডটাকে পেয়ে গেলাম, এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, ঠিক আছে, এখানে যদি আমরা তাপ দিই, তাহলে ঠিকই আমরা C2H2 মানে ইথাইন গ্যাস পেয়ে যাব, আর পেয়ে যাব আমরা ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড বা অক্সাইড পেয়ে যাব। ওকে, তাহলে এইটা হলো আমাদের ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা কি পেয়ে গেলাম, ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা, ও আচ্ছা সরি, এখানে আমাদের ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তৈরি হবে। আচ্ছা, এখানে আমরা কি পেয়ে গেলাম, আমরা অ্যাসিটিলিন গ্যাস পেয়ে গেলাম বা ইথাইন গ্যাস পেয়ে গেলাম। কি ব্যাপারটা ক্লিয়ার এবার? ওকে, এটা আমাদের সমতা করলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের সমতা হয়ে যাবে। ওকে, তাহলে 9 নম্বর কমপ্লিট। জৈব রসায়ন থেকে আসছে কোশ্চেন, এটা এই দুইটাই। আচ্ছা, এখন কি লেখা আছে দেখো, পর্যায় সারণীর কোন মৌলটির স্ফুটনাঙ্ক সব থেকে কম? 118টা মৌল আছে, এর মধ্যে স্ফুটনাঙ্ক কম কার? এর আণবিক ওজন ও আণবিক সংখ্যা কত? হিলিয়াম, হিলিয়ামের স্ফুটনাঙ্ক কম। ঠিক আছে, এর আণবিক ওজন হলো 4 আর আণবিক সংখ্যা হলো 2, হিলিয়াম 24। ঠিক আছে, একদম সহজ কোশ্চেন। তারপরে হলো যে 11 নম্বর কোশ্চেনে কি লেখা আছে, কোন ধাতব ও অধাতব মৌল সাধারণ তাপমাত্রায় তরল? তো সাধারণ তাপমাত্রায় তরল ধাতু হলো মার্কারি Hg। ঠিক আছে, আর অধাতুর মধ্যে তরল হলো ব্রোমিন Br, ব্রোমিন হলো তরল, মার্কারি আর হলো তরল। ধাতুর মধ্যে মার্কারি তরল আর অধাতুর মধ্যে ব্রোমিনটা হলো তরল। ওকে, আচ্ছা 12 নম্বরে কি লেখা আছে দেখো, নিচে উল্লেখিত কণা ও মৌলগুলো চিহ্নিত করো। এই যে এখানে অনেকগুলো সংকেত দেওয়া আছে, এই সংকেতগুলোর মধ্যে কণা কোনগুলো, মৌল কোনগুলো, এগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথমেই কি দেওয়া আছে দেখো, এর নিচেরটা হলো যে কিন্তু আমাদের পারমাণবিক মানে ওটা বলে কি প্রোটন সংখ্যা আর কি। হ্যাঁ, এটা হলো যে কি সংখ্যা, আমাদের প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা 1, এটা কার? অবশ্যই হাইড্রোজেন। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, হাইড্রোজেন 1 3 লিখতে পারি। বুঝতে পারছো ব্যাপার? তাহলে হাইড্রোজেন 1 3 মানে কি, হাইড্রোজেন তো 1 1 হওয়ার কথা ছিল, তার মানে এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ। তাহলে এটাকে বলা হয় কি, হাইড্রোজেন ডিউটেরিয়াম টিট্রিয়াম। এটা হলো হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ, এটার নাম হলো টিট্রিয়াম, হাইড্রোজেনের আইসোটোপ টিট্রিয়াম। ঠিক আছে, আচ্ছা ভর নাই কিন্তু নেগেটিভ চার্জ, এটা ইলেকট্রন হলো এটা এরকম, ইলেকট্রন হলো -1 0, তার মানে এটা হলো একটা কণিকা, কণাটার নাম হলো যে কি, ইলেকট্রন। ওকে, 48 পারমাণবিক সংখ্যা কার? 48 ক্যাডমিয়াম 112। বুঝতে পারছো ব্যাপার? ওকে, X 17 পারমাণবিক সংখ্যা কার? ক্লোরিন হলো 17, কিন্তু একটু প্রবলেম আছে, এখানে আবার উপরে 37 দেওয়া আছে, ক্লোরিন তো 35.5, তাহলে এখানে 37, তার মানে এটা একটা ক্লোরিনের আইসোটোপ। তাহলে এখানে লিখে নিই, এটা ক্লোরিনের আইসোটোপ, এটা হলো ক্লোরিনের আইসোটোপ। ওকে, 92 হলো যে
ইউরেনিয়াম 238, এটা হলো যে ইউরেনিয়াম। ঠিক আছে, তাহলে আমরা এখানে মৌলগুলো শনাক্ত করে ফেললাম। কি কি আছে? হাইড্রোজেনের আইসোটোপ আছে, কণা হিসেবে আছে ইলেকট্রন আছে, এখানে ক্যাডমিয়াম, এখানে আছে ক্লোরিনের আইসোটোপ, আর আছে আমাদের ইউরেনিয়াম। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এটা। এবার আমাদের পরবর্তী কোশ্চেনটা কি দেখো। আচ্ছা, চুনের পানির মধ্য দিয়ে সালফার ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি হয় দেখো। তাহলে চুনের পানি মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটার মধ্যে যখন তুমি সালফার ডাই অক্সাইড গ্যাস চালনা করবা তাহলে তৈরি হবে ক্যালসিয়াম সালফাইড প্লাস তৈরি হবে পানি। এখন এই যে ক্যালসিয়াম সালফাইড, এইটার সাথে এটা প্লাস পানি, এটার মধ্যে আরো অতিরিক্ত সালফার ডাই অক্সাইড যখন যাবে তখন তৈরি হবে আমাদের ক্যালসিয়াম হাইড্রোজেন সালফাইড। ক্যালসিয়াম হাইড্রোজেন সালফাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আসো আমাদের 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কি লেখা আছে? ক্লে এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখাও। তাহলে ক্লে মানে কি? Al2 Si2 O5 OH4, এটার সাথে যখন আমরা কার বিক্রিয়া করব? সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করব, তাহলে কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম সালফেট, Al2 SO4 হোল 3, তারপর হবে কি? সিলিকন ডাইঅক্সাইড SiO2 হবে, আর প্লাস তৈরি হয়ে যাবে OH এর জন্য পানি। এই তো। তাহলে এখন এখানে যদি আমরা 3 দ্বারা গুণ করে দেই, সিলিকন আছে 2টা, এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে অ্যালুমিনিয়াম সালফেট 3 দুগুণে 6, 4 10, তাহলে 5 অণু পানি হয়ে যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এটা হলো আমাদের কি? ক্লে এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। ওকে ওকে, এবার আসো আমাদের 15 নম্বর কোশ্চেন। নিচের পলিমারগুলোর মনোমারের নাম লিখতে বলছে আর সংকেত লিখতে বলছে। ঠিক আছে, মনোমারের নাম পলিভিনাইল ক্লোরাইড। এর মনোমার একদম সহজ, দেখো পলি নামটা কাইটা দিলেই হয়ে যায়। পলি বাদ দাও, তাহলে থাকে কি? ভিনাইল ক্লোরাইড। তাহলে পলি বাদ দিলে থাকে কি? ভিনাইল ক্লোরাইড। তাহলে মনোমারের নামটা কি? মনোমারের নামটা হবে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। টেফলন মানে কি জানো? পলিটেট্রাফ্লুরোইথেন। পলিটেট্রাফ্লুরোইথেন, এটাকে বলা হয় কি? টেফলন। কি বুঝতে পারছো ব্যাপার? পলিটেট্রাফ্লুরো ইথেন। তাইলে এখন টেফলন মানে কি? তাহলে টেট্রাফ্লুরোইথেন। তাহলে আমরা এখানে লিখে ফেলি টেট্রাফ্লুরোইথেন। ওকে, আচ্ছা, তারপরে হলো কি আমাদের পলিথিন। পলি বাদ দিলে থাকে কি? ইথিন। পলিএস্টেরিন, পলিটাকে বাদ দিলে থাকে কি? স্টেরিন। ওকে, তাহলে এবার এদের রাসায়নিক সংকেতগুলো একটু আমরা লিখে দিই। তাহলে ভিনাইল ক্লোরাইডটা কি হবে? ভিনাইল ক্লোরাইডটা হবে এরকম CH2 ডাবল বন্ড CHCl, এটা হলো ভিনাইল ক্লোরাইড। টেট্রাফ্লুরো ইথেন, এটা মূলত টেট্রাফ্লুরো ইথিনই হবে, CF2 ডাবল বন্ড CF2। ঠিক আছে, এটা ইথেন হয়ে যায় পরবর্তীতে। ইথিন, পলিথিন, CH2 ডাবল বন্ড CH2। স্টেরিন, স্টেরিনটা হলো CH ডাবল বন্ড CH2, এখানে একটা বেনজিন বলয় থাকবে, দিস ইজ স্টেরিন। ওকে, এই কটা কোশ্চেনই ছিল আমাদের বুয়েট 1997, 1998-এ। ঠিক আছে, তো আজকে এটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু। ঠিক আছে, ওকে।